এখন আমরা পড়বো হচ্ছে অণুচক্রিকা। তাহলে অণুচক্রিকা পড়ার আগে আমরা তো গত ভিডিওতে আমরা শ্বেত রক্তকণিকাও পড়ছি, লোহিত রক্তকণিকাও পড়ছি, এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা অণুচক্রিকা পড়ব। তাহলে অণুচক্রিকার অপর নাম কি? থ্রম্বোসাইট। আমরা আগের ভিডিওতে কি পড়ছিলাম? লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট, এরই ধারাবাহিকতায় হচ্ছে লোহিত অণুচক্রিকার অপর নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে এর বৈশিষ্ট্য কি? আকারবিহীন, শ্বেত রক্তকণিকারও আকার ছিল না, নিউক্লিয়াসবিহীন, যেমন লোহিত রক্তকণিকারও নিউক্লিয়াস ছিল না, ক্ষুদ্রতম রক্তকণিকা। এই যে এই তত্ত্বটা হচ্ছে এমসিকিউ 7 স্টার, এই তত্ত্বটা হচ্ছে এমসিকিউ 7 স্টার, মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব। প্রশ্ন আসতে পারে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? অপশনে থাকলো আরবিসি, ডাব্লিউবিসি, অণুচক্রিকা। কোনটা তাকাবো? অণুচক্রিকা, কারণ অণুচক্রিকা হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা। তারপরে হচ্ছে এটা দানাদার। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব হচ্ছে প্লীহা। প্লীহা কি? এন্ড আমি কি বলছি? প্লীহা ছাড়া অন্য কোথাও অণুচক্রিকা পাওয়া যায় না। তাহলে এটাও এমসিকিউ হতে পারে যে কোনটি বা আমাদের দেহের কোন অঙ্গে মূলত অণুচক্রিকা পাওয়া যায়? অপশন অনেক কিছু থাকতে পারে, প্লীহা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউ 7 স্টার। তার পরবর্তীতে আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন এবং 2 থেকে 5 দিন। এটা মূলত কি গাজী আজমল স্যারের বই দেওয়া হচ্ছে 5 থেকে 9 দিন, কিন্তু যদি আমরা আলিম স্যারের বই পড়ি তখন আমরা পাবো 2 থেকে 5 দিন। আচ্ছা, যে কোনো একটা মনে রাখলেই হবে। উৎপত্তি, এটা উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক কোষে হচ্ছে এর উৎপত্তি, এবং এটা ধ্বংস হয় হচ্ছে ম্যাক্রোফেজ মাধ্যম। কোন মাধ্যমে ধ্বংস হয়? ম্যাক্রোফেজ মাধ্যমে হচ্ছে ধ্বংস হয়। এবং কোথায় ধ্বংস হয়? যকৃৎ ও প্লীহাতে মূলত ধ্বংসপ্রাপ্ত হয়। এর সংখ্যা কত? 1.5 লক্ষ থেকে 4 লাখ। এবং আলিম স্যারের বইয়ে একটা অন্য একটা সংখ্যা দেওয়া আছে, ওইটা ছিল মূলত 2.5 লক্ষ থেকে 5 লাখ। আলিম স্যারের বই দেওয়া আছে 2.5 লক্ষ থেকে 5 লাখ, কিন্তু গাজী আজমল স্যারের বই দেওয়া আছে 1.5 লক্ষ থেকে 4 লাখ। এবং প্রতিদিন প্রায় 200 মিলিয়ন বা 200 বিলিয়ন, প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অর্থাৎ 20,000 কোটি অণুচক্রিকা তৈরি। অণুচক্রিকার কাজ কি? মূলত আমাদের দেহে মেইনলি আমাদের দেহ বাই চান্স কোন একটা জায়গায় যদি কেটে যায়, সেই স্থান থেকে যাতে অবাঞ্ছিত রক্তপাত বেরিয়ে না যায়, মানে খুব বেশি যাতে রক্তক্ষরণ না হয়। বেশি রক্ত বের হয়ে গেলে তো আমাদের জন্য সমস্যা, আমরা মারা যাব। এই যে অবাঞ্ছিত রক্তপাত যাতে বের না হয়, এই জন্য অণুচক্রিকা করে কি? রক্তটা জমাট বাঁধে দিয়ে। অণুচক্রিকা আমাদের দেহে মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এখন আমরা এই ইনফরমেশন গুলো জানলাম, আলহামদুলিল্লাহ। এরপরে স্লাইডে মূলত আমরা অণুচক্রিকার কিছু প্রধান উপাদান, মানে কোন কোন উপাদান অণুচক্রিকাকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বা অণুচক্রিকার মধ্যে কোন কোন উপাদানের উপস্থিতি আছে, বা এই সম্পর্কিত যে তথ্যগুলো আছে এগুলো জানবো। দেন হচ্ছে অণুচক্রিকার যে কাজ, অণুচক্রিকা আমাদের কি কাজ করে, এই সম্পর্কিত যে তথ্যগুলো আছে এগুলো আমরা বই থেকে দেখব। পাশাপাশি এই ইনফরমেশন গুলো বইয়ের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বা কোন কোন লাইন আমি দাগায় পড়ছি বই, এই ছবিগুলো এই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা অণুচক্রিকার প্রধান উপাদান সম্পর্কে জানবো। তাহলে অণুচক্রিকার প্রধান উপাদান হিসেবে কি থাকে? প্রোটিন থাকে ও সেফালিন নামক ফসফোলিপিড থাকে। এটা আমার উপরে লেখার দরকার ছিল, বাই মিস্টেক আমার লিখতে মনে নাই, আমি সরি। প্রধান উপাদান হিসেবে প্রোটিন ও সেফালিন নামক ফসফোলিপিড থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সংকোচনের সহায়ক অ্যাক্টিন ও মায়োসিন থাকে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা তথ্য তা হলো এই যে সেরাটোনিন। এটার তথ্য ইম্পর্টেন্ট, বা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে সেরাটোনিন। এই সেরাটোনিন মূলত কি? এই সেরাটোনিন মূলত এমন একটা পদার্থ, বা আমরা ওয়ান টাইপ অফ প্রোটিন বলতে পারি, যা মূলত রক্তনালীকে সংকুচিত করে, রক্তপাত বন্ধ করে। যখন আমাদের দেহের কোন একটা অংশ কেটে যায়, তখন মূলত কি হবে? রক্তনালী যেটা থাকে, রক্তনালী দিয়ে তো রক্ত বের হয়, সেই রক্তনালীকে কি করে? চুপসে দেয়, অর্থাৎ মানে কি সংকুচিত করে বা ব্লক করে দেয়, যাতে অতিরিক্ত রক্ত বের না হতে পারে। এক্ষেত্রে সেরোটোনিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটিপি এবং এডিপি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়া থাকে থ্রম্বোকাইনেজ এনজাইম। এটাও একটা ইম্পর্টেন্ট একটা তথ্য, থ্রম্বোকাইনেজ এনজাইম। এখন আমি গত ভিডিওতে বলছিলাম হেপারিন মূলত আমাদের দেহের ভিতর রক্তকে কি করতে দেয় না? জমাট বাঁধতে দেয় না, জমাট বাঁধতে দেয় না। হেপারিন আমাদের দেহের ভিতর রক্তকে জমাট বাঁধতে দেয় না। এখন প্রশ্ন হয়েছে, যেহেতু আমাদের দেহের ভিতর রক্তকে জমাট বাঁধতে দেয় না, তাহলে থ্রম্বোকাইনেজ এনজাইম কেডা? যেটা মূলত আমাদের দেহ ক্ষরণ করে জমাটকৃত রক্ত। তাহলে জমাটকৃত রক্ত কোথা থেকে এলো?
আমাদের দেহের মধ্যে যদি হেপারিন রক্তই জমাট বাঁধতে না দেয় তাহলে থ্রম্বোকাইনেজের এনজাইমের তো কোনো কাজ নেই, কাজ আছে। মেইনলি এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমাদের তো অ্যালার্জি হয় না, অ্যালার্জি হলে দেখা যায় মানে আমাদের দেহের বিভিন্ন স্থানে লাল 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 অনেক অংশ সৃষ্টি হয় না, ওই স্থানে রক্ত জমাট বাইধে যায়। মানে কি অনেক সময় আমরা বেগুন খাইলে দেখা যায় বা যার যে বস্তুতে অ্যালার্জি হবে, যে খাবারে অ্যালার্জি আছে, অনেকে চিংড়ি খাইলে অ্যালার্জি আছে, এগুলা খাইলে কি হয় যে সাপোজ ধরো আমাদের হ্যাঁ একটা অংশ আমরা আমাদের যে বস্তুতে অ্যালার্জি ওই অ্যালার্জিকৃত বস্তুটা আমরা খাইছি, খাওয়ার পরে এখানে একটু লাল দাগ, এখানে একটু লাল দাগ, এই জায়গায় লাল দাগ, এই জায়গায় লাল দাগ সৃষ্টি হয়েছে, এখানে রক্ত জমাট বাঁধছে। এই যে রক্তটা জমাট বাঁধছে, এই রক্তটা জমাট বাঁধাতে মানে বাড়ছে যে মানে কি জমাট হয়েছে যে এরা জমাটটা ছুটানোর লেগে কাজ করে কেনা থ্রম্বোকাইনেজ এনজাইম। অর্থাৎ হেপারিন ঠিক আছে আমাদের দেহের ভিতর রক্তরে জমাট বাঁধতে দেয় না, কিন্তু অ্যালার্জির কারণে আমাদের দেহে যে রক্তটা জমাট বাঁধে, এই রক্ত জমাটকৃত অংশটাকে ভাঙে দেওয়ার জন্য বা এই লাল অংশগুলোকে দূরীভূত করার জন্য কাজ করে কেনা থ্রম্বোকাইনেজ এনজাইম। আচ্ছা, এখন আমরা অণুচক্রিকার কাজটা বই থেকে দেখব, পাশাপাশি হচ্ছে যে আরেকটা আমরা প্রশ্ন সলভ করব। একটা প্রশ্ন আসে এরকম যে 2 নম্বরের জন্য, এটা হচ্ছে সিকিউ 30টা রক্তকণিকা, আমরা কি বলতেছি শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা। এই যে আমরা রক্তকণিকা বলতেছি এগুলোকে আমরা রক্তকোষ বলি না কেন, রক্তকণিকাকে আমরা কোষ বলি না কেন, এটাও মূলত আমরা বই থেকে দেব বা বইয়ে এটা দেওয়া আছে। মানে কেন রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন, এটার তথ্যটা বা মেইন রিজনটা কি, এটা আমরা বই থেকে দেব। এখন আমরা বইয়ে চলে যাই। এখন আমরা অণুচক্রিকার কাজ দেব। অণুচক্রিকার কাজের মধ্যে প্রথমে আছে যে প্লেটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। এটাও মূলত ওয়ান টাইপ অফ এরকম যে সেরাটোনিন, যে আমি এখানে দেখাইছি এই যে সেরাটোনিনের মতো প্লেটলেট যে প্লাগ আছে এটা কাজ করে। তারপরে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর, এগুলো মূলত রক্ত জমাট বাঁধে। যেহেতু অণুচক্রিকার মেন কাজটাই হচ্ছে আমাদের দেহ থেকে রক্ত বের হলে যাতে অতিরিক্ত রক্ত বের না হয়, এই জন্য কি করে অণুচক্রিকা সাহায্য করে। তাই এখানে এর অণুচক্রিকার মেন কাজ যদি আমরা বলি যে রক্ত জমাট বাঁধানো, তাহলে প্লেটলেট প্লাগ ও ক্লটিং ফ্যাক্টর একই সূত্রে গাঁথা। তারপরে এটাও মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করে। দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল মাইটোসিন আকৃষ্ট করে। এগুলা জাস্ট রিডিং পড়লে হবে। যে মূলত কি ইম্পর্টেন্ট তথ্যগুলো এমসিকিউ আসার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমি দাগায় রাখছি অলরেডি। যে এখানে মূলত আমরা অলরেডি পড়ছি সেরাটোনিন, তাহলে অলরেডি মূলত আমরা থ্রম্বোকাইনেজ এনজাইম ক্ষরণ করে দেওয়ার জমাট বাঁধা রক্তকে ভেঙে দেয়, কেন ভেঙে দেয় এটাও আমরা পড়ছি। এখন মূলত আমাদের যে বিষয়টা জানা দরকার তা হচ্ছে যে রক্তকণিকাকে কেন রক্তকোষ বলা হয় না, এটার কারণ কি। আমি যদি আমি না দেখে যদি আমি একটা অংশ বলি আমার নিজের থেকে, ফার্স্ট অফ অল কোষের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম, গোলগি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ অনেক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। কিন্তু রক্তের মধ্যে কি এতগুলো কোষীয় অঙ্গাণু থাকে? অবশ্যই থাকে না। পাশাপাশি কোষ মূলত স্ববিভাজিত হতে পারে, কিন্তু রক্তকণিকা স্ববিভাজিত হতে পারে না। তাই রক্তকে আমরা রক্তকোষ না বলে রক্তকণিকা বলি। যে এখানে যে এত কিছু পড়ার দরকার নেই, খালি জাস্ট যদি আমি বলি যে রক্তের মধ্যে, আমি বলবো যে কোষের মধ্যে প্রয়োজনীয় সকল কোষাঙ্গাণু থাকে, বা আমি এভাবে লিখবো যে কোষের মধ্যে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি ইত্যাদি কোষীয় অঙ্গাণু থাকে। কিন্তু রক্তের মধ্যে এই ধরনের কোষীয় অঙ্গাণু থাকে না। 1 নাম্বার কারণ বলো। 2 নাম্বার কারণ বলবো যে এরকম যে বলবো যে কোষগুলো স্ববিভাজিত হতে পারে। এখানে আমি বলবো যে কোষগুলো স্ববিভাজিত হতে পারে, বলছে বিভাজিত হয়ে নতুন গঠন করতে পারে না। আমি এর আগে একটু যোগ করবো যে কোষগুলো স্ববিভাজিত হতে পারে, কিন্তু রক্তের যে কোষগুলো আছে বা রক্ত যে কণিকাগুলো আছে এগুলো স্ববিভাজিত হতে পারে না। 2টা রিজন উল্লেখ করব, পরে বলবো যে তাই রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না।